দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির, সংস্কারে যৌক্তিক সময় দেবে জামায়াত। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার। সরকারি টাকায় ভোলার চর ফ্যাশনে সুরম্য জ্যাকব টাওয়ার, আমোদ ফুর্তির জন্য আছে হেরেমখানাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। এর পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। প্রণব চক্রবর্তীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দায়িত্ব গ্রহণের 2 মাস শেষে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সংলাপে নির্বাচন সামনে রেখে কমিশন ও প্রশাসন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গোয়া নির্বাচন বা নির্বাচন পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলি এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনের রোডম্যাপ। জামায়াতে ইসলামীও একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে, তবে তার আগে গুরুত্ব দিচ্ছে সংস্কারকে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়ে দিয়েছে সংস্কারের নানা প্রস্তাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচনী কাঠামো ছাড়াও উঠে এসেছে নানা প্রস্তাব। ফ্যাসিস্টদের নির্বাচনে নিষেধাজ্ঞা ছাড়াও রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন কেউ কেউ। পাশাপাশি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে উদ্যোগ নেবারও আহ্বান জানিয়েছে দলগুলো। প্রণব চক্রবর্তীর সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় যমুনায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে দেওয়া প্রস্তাবনাগুলো গণমাধ্যমে জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা পরিযায়ী আছেন, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও যারা যারা দায়িত্ব আছেন তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীজন সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। ফ্যাসিস্টদের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়। পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। নিত্য পণ্য সহ বাজার নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। ওনাদের থেকে আশ্বাসও পেয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। আবুল কালাম আজাদ শেখ হাসিনা সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। তাছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং মুখ্য সচিবেরও দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ জাতীয় নির্বাচনে জামালপুর ৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপের সার্বিক বিষয় জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একথা জানান তিনি। মাহফুজ আলম জানান, সব দলই নিজেদের সরকার মনে করে সব রকম পরামর্শ দিয়েছেন, সেগুলোকে মাথায় রেখে কাজ করা হবে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক সংলাপ ধারাবাহিক প্রক্রিয়া যা চলমান থাকবে। প্রশাসনের ভিতরে যারা ফ্যাসিবাদের দোষর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায়। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। লুটপাট, কমিশন বাণিজ্য, ঘুষ আর দুর্নীতি, অনিয়ম করে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। দেশ বিদেশে বানিয়েছেন বাড়ি, আমোদ ফুর্তির জন্য তৈরি করেছিলেন হেরেমখানা। বলছিলাম ভোলা ৪ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কথা। টানা ১৫ বছর ক্ষমতার দাপটে চরফ্যাশন ও মনপুরায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। এই সুরম্য টাওয়ারটির নাম জ্যাকব টাওয়ার। সরকারি অর্থে ভোলা চরফ্যাশনে ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হলেও সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব নামকরণ করেছিলেন নিজের নামে, আর তা উদ্বোধন করিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে। ভোলার রাজনীতিতে এক আলোচিত চরিত্র এই আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলার চরফ্যাশন আর মনপুরায় আওয়ামী লীগের টিকিটে ৩ বার এমপি ছিলেন এই জ্যাকব, আর এতেই ১৫ বছরে ফুলে ফেপে ওঠেন তিনি। তার দাপটের কাছে অসহায় ছিলেন এই সংসদীয় আসনের সাধারণ মানুষ। স্থানীয় লোকজনদের জোর করে উচ্ছেদ করে সেই জমিতে বানিয়েছিলেন খামার বাড়ি, যদিও ৫ আগস্টের পর তা বন্ধ করে দেয় স্থানীয়রা। রিসুটের নামে মানুষের কাছে শত শত জমিন দখল করেছেন। ৭৭ একর জমিন আমার দাদার কালের সম্পত্তি, এটা জ্যাকব নিয়ে গেছে। নেওয়ার পর বোঝেন এটা সে খামার বাড়ি করছে। খামার বাড়িতে অনেক খারাপ কাজ চলতো, এখানে কোনো সাধারণ লোক ঢুকতে পারে না। আমাদের বাড়ি জমি সে জোর পূর্বে নিয়ে সে খামার বাড়ি করছে। খামার বাড়িতে আমরা এখান থেকে আউট হয়ে গেছি, এখন আমাদের এই জমি চাই আমরা। সাবেক এই এমপির বিরুদ্ধে রয়েছে অনিয়ম আর কমিশন বাণিজ্যের অভিযোগ। ঠিকাদারি কাজ করতে হলে তার লোকজনকে ২০% কমিশন দিয়ে গ্রিন কার্ড নিতে হতো। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উপরও চলত তার খবরদারি। শিক্ষক কর্মচারী নিয়োগের নামেও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। নিয়োগ বাণিজ্য করে অযোগ্য লোকদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়ে যোগ্যদেরকে বঞ্চিত করছেন। শিক্ষা প্রতিষ্ঠান নামে দুর্নীতি করেছেন এবং শিশু পার্কের নামেও দুর্নীতি করেছেন বলে আমরা সবই জানতাম। এছাড়া নামে বেনামে তিনি গত ১৫ বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। চরফ্যাশন মনপুরায় তার রয়েছে ৪৪টি ইটভাটা। চরফ্যাশনে এতটা পরিমাণে লুটপাট করেছে যে তিনি ব্রিক ফিল তৈরি করতে গিয়ে তিনি বন উজাড় করেছেন। দেশের বিভিন্ন জায়গায়ও রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ। দেশের বাইরেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। উন্নয়নের নামে জ্যাকব সাহেব হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এটার জন্য আমরা চরফ্যাশনবাসী বিচার চাই। তার দুর্নীতির ফেরিস্তি শেষ হবে না। এই যে বেরিবাদ এবং এই যে ব্লকের নামে শত শত কোটি টাকা একটেক থেকে এনে তিনি আত্মসাৎ করেছেন। এমনকি খোদ নিজ দলে পদ দেবার নামেও বাণিজ্যের অভিযোগ রয়েছে জ্যাকবের বিরুদ্ধে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগের রাজনীতির সুবাদে চাল ব্যবসায়ী থেকে খাদ্যমন্ত্রী হন সাধনচন্দ্র মজুমদার। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট। ঠিকাদারি, ধান চালের ব্যবসা, জলমহল ইজারা, চাকরি ও বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাকিটা ডেস্ক রিপোর্টে। চালের ব্যবসা দিয়ে জীবন শুরু সাধনচন্দ্র মজুমদারের। 1984 সালে হন ইউপি চেয়ারম্যান। এরপর জড়িয়ে যান আওয়ামী লীগের রাজনীতির সাথে। বনে যান দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অন্যতম শিষ্য। দুদফা উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। 2008 সালে নওগাঁ 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভোটারবিহীন 2014 ও 2018 সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। 2018 সালে দায়িত্ব পান খাদ্য মন্ত্রণালয়ের। এরই মধ্যে তার কবজায় চলে যায় ধান চালের সিন্ডিকেট। এছাড়া ঠিকাদারি সিন্ডিকেট, ওএমএস এবং সার ডিলারশিপ সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। হলফনামার তথ্য অনুযায়ী 15 বছরে তার আয় বেড়েছে 157 গুণ। প্রতিটা কাজেই তারা 20% কমিশন নিয়েছে এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার পার্টনার ছিল, সে একদিকে ওখানেও কমিশন নিয়েছে, এমপি হিসাবেও কমিশন নিয়েছে, মন্ত্রী হিসাবেও কমিশন নিয়েছে, আবার ঠিকাদারি পার্টনার হিসাবে যে ব্যবসা হচ্ছে সেটা তো তার হিস্সা নিয়েছেই। মেয়ে তৃণা মজুমদার, ভাই মনা মজুমদার সহ পরিবারের সদস্যদের মাধ্যমে সিন্ডিকেট করে এলাকায় জলমহাল, চাকরি ও বদলি বাণিজ্য করে 15 বছরে অন্তত 65,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক এই মন্ত্রী। তার নিজস্ব কিছু ছেলেপেলেকে দিয়ে সিন্ডিকেট করে এই প্রতিষ্ঠান থেকে, কলেজ থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে একটা সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা সে কালেক্ট করেছে। মন্ত্রী হওয়ার পর তার নামের সাথে মুক্তিযোদ্ধা লেখা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছে তারা। মন্ত্রী হওয়ার পরে হঠাৎ করে ব্যানারে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার নাম লিখে দিলেন। তখন থেকে আমি দেখতেছি ভুয়া মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা বাপদার কাছে শুনছি তারা সে কোনো মুক্তিযোদ্ধাই ছিল না। সাধারণ একটা চাল ব্যবসায়ী থেকে এই যে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো, এটা অবশ্যই এর মধ্যে দুর্নীতি জড়িত আছে। দুর্নীতিবাজ সাবেক এই মন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নওগাঁবাসী। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা জোরদার, নতুন করে 20 শহর খালি করার নির্দেশ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না, জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও বলেন, ডিবিতে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পর রেজাউল করিম মল্লিক শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে আয়নাঘর, ভাতের হোটেল সহ নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবি জবাবদিহির ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি। ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বলে জানান রেজাউল করিম মল্লিক। যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির, সংস্কারের যৌক্তিক সময় দেবে জামায়াত। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার। সরকারি টাকায় ভোলার চর ফ্যাশনে সুরম্য জ্যাকব টাওয়ার, আমোদ ফুর্তির জন্য আছে হেরেমখানাও।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।